দর্শক দেখছেন এটিএন বাংলা। আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে। আপনারা জেনে থাকবেন এই অনুষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্য, শেয়ার বাজার, বিনিয়োগ, অর্থনীতির আদ্যোপান্ত নিয়ে কথা বলে থাকি। আজও কিন্তু সেই ধারাবাহিকতার ব্যতিক্রম নয়। আমরা জানি ইতোমধ্যে 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষিত হয়েছে এবং বিভিন্ন সেক্টরের মতো ব্যাংকিং সেক্টরেও কিন্তু সেই বাজেটের যথেষ্ট প্রভাব বিস্তার আছে। সেই বিষয়গুলো কিন্তু আমরা আজকের আলোচনায় তুলে ধরব। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাজেটের পর ব্যাংক খাতে নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনা। আপনাদের সাথে আছি আমি ফাতিহা শাফি, আর আমার সাথে এই বিষয়ে কথা বলার জন্য দুজন বিশেষজ্ঞ অতিথি আছেন। প্রথমেই আমার সাথে যিনি আছেন তিনি হচ্ছেন আবুল কাশেম, সাবেক ডেপুটি গভর্নর। আমন্ত্রণ আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং আমার সাথে আরও আছেন ব্যারিস্টার মাসিফ হোসেন, অর্থনীতি বিশ্লেষক। আপনাকেও স্বাগত জানাচ্ছি। যেরকমটা বলছিলাম, আসলে 9,38,000 কোটি টাকার বাজেট ইতোমধ্যে ঘোষিত হয়েছে এবং নতুন বাজেট যেটি ঘোষিত হয়েছে সেটি আসলে ব্যাংক খাতের জন্য কতটা ইতিবাচক বলে আপনি মনে করেন? হ্যাঁ, বাজেট তো ঘোষণা করা হয়ে গেল, পাশও হয়ে যাবে কদিন পরে। তো আজকেই একটা খারাপ খবর দেখলাম ব্যাংক খাত সম্পর্কে। সেটা হলো যে আমাদের 59% ঋণ খারাপ। অর্থাৎ আপনাকে আমি 100 টাকা দিয়েছি, তো আপনি 60 টাকার মতোই খারাপ হয়েছে। আপনি আপনার কাছে ফেরত পাবো কি পাবো না, এরকম একটা সংশয় রয়ে গেছে। তো ব্যাংকিং খাতের জন্য এটা একটা বিরাট চ্যালেঞ্জ। বাংলাদেশ ব্যাংক বা অর্থ মন্ত্রণালয় এটা মোকাবেলা করবে। তো এই ক্ষেত্রে আমি ভাবি এটা যে ব্যাংকগুলির তো অভিভাবক বা গার্জিয়ান বাংলাদেশ ব্যাংক। তো বাংলাদেশ ব্যাংকের উপরে আবার সরকারি ব্যাংকের গার্জিয়ান বা মালিক সরকার, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তো আমি জিনিসটা এভাবে দেখি, বাংলাদেশ ব্যাংকের বিষয়টা নিয়ে আমি দেখি যে আপনার সন্তানকে ঠিকমতো যদি আপনি ঠিকমতো দেখেন, খারাপ হবে না। তো আপনার উপরে অথবা আপনার সাইডে যদি আর কেউ দেখতে চায়, তাহলে আপনার সন্তান খারাপ হবে। এই যে আজকে আমি প্রথম যে কথাটা বললাম যে 59% ঋণ আমাদের খারাপ, এগুলির জন্য বাংলাদেশ ব্যাংক দায়ী। অর্থাৎ আমি যে পজিশনে কাজ করি তারা দায়ী, আমরা দায়ী। আমরা ঠিকমতো কাজ করতে পারি নাই, সরকার আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা আমরা পূর্ণ করতে পারি না। এই জন্য আমাদের ঋণগুলি খারাপ হয়ে গেছে। আর একটু অনুভব বলতে গেলেন, আমাদের দেশে সরকারি ব্যাংক একরকম খারাপ, বেসরকারি ব্যাংক আরেক রকম খারাপ, বিদেশি ব্যাংক আরেক রকম খারাপ। আমরা হয়তো তিনজনই একই টিচার কাছে পড়েছি। উনি কাজ করে বাংলাদেশ সরকারি ব্যাংকে, উনার পারফরমেন্স একরকম। আমি কাজ করি বাংলাদেশের বেসরকারি ব্যাংক, আমার পারফরমেন্স একরকম। আপনি কাজ করেন বিদেশি ব্যাংকে, আপনার পারফরমেন্স অথবা একই টিচারের কাছে একই সাবজেক্টে একসাথেই পড়াশোনা করেছেন, তো 3 জায়গায় কাজ করার ফলে আমাদের পারফরমেন্স খারাপ হয়ে যাচ্ছে। এবং এটা সারা দেশ, সারা জাতি ভুগছে এই জন্য। এবং এই যে ভোগান্তি, আমাদের ঋণ পারফরমেন্স 59% থেরাপি বা খারাপ, এটা কিন্তু একটা ইন্টারেস্ট ইম্প্যাক্ট আছে ব্যাংকগুলি, সেটা বাংলাদেশের ব্যাংক হোক, বেসরকারি ব্যাংক হোক, সরকারি ব্যাংক হোক। বিদেশে যখন কাজ করবে তখন তাদেরকে অ্যাড কনফার্মেশন লাগে, অতিরিক্ত তাদের লিভারেজ রাখতে হবে। এইসব জিনিস আমাদের ব্যাংকে বিদ্যমান। এবং এই যে বাজেট, সেই বাজেটে এইসব দিকে খুব স্পষ্ট কিছু নেই। যেটা আছে সেটা হল সরকার যে ঋণ নিবে আর কি বেসরকারি খাত থেকে বা বেসরকারি ব্যাংক থেকে, সরকারি ব্যাংক থেকে, এগুলো একটা ইম্প্যাক্ট আছে। ব্যাংক থেকে যদি সরকার ঋণ নেয় বা নিতে বাধ্য হয় অনেক সময়, তখন ব্যাংকগুলির যথেষ্ট টাকা থাকে না বেসরকারি খাতকে দেওয়ার জন্য। এই কতগুলি চ্যালেঞ্জ আমাদের সামনে রয়ে গেছে। আর সরকার তো তাদের পরিচালন ব্যয় আছে, কর্মচারীদের বেতন ভাতা দিয়ে আছে, ডেভেলপমেন্ট প্রজেক্টগুলি আছে, সেগুলি সব তাদেরকে করতে হয়, নির্বাহ করতে হয়। এইসব চ্যালেঞ্জ এখনো সামনে রয়ে গেছে আমাদের। চ্যালেঞ্জ আসলে থাকবেই, কিন্তু সেই চ্যালেঞ্জকে আসলে ওভারকাম করাটাও কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে। সেই বিষয়গুলো সম্পর্কে আসছি আমরা। ব্যারিস্টার মাসিফ হোসেন, আপনার কাছে আসতে যাচ্ছি। নতুন যে বাজেটটি ঘোষিত হয়েছে সেটি ঠিক কতটা বাস্তবসম্মত ব্যাংকিং খাতের ক্ষেত্রে? প্রথমত দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা বাজেট আমাদের জন্য। লাস্ট বাজেটটা যখন হলো, একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট ছিল, কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল। এখন এটা আফটার ফুল ফেজেড ইলেকশন কিন্তু গভর্নমেন্ট ফর্ম করলো। আফটার লং টাইম আমরা একটা ডিফারেন্ট একটা পলিটিক্যাল
একটা চেঞ্জ দেখলাম, প্রবাবলি 14 ইয়ার্স প্লাস মাইনাস পরে একটা দেখুন আসলো, এটা একটা বড় একটা চ্যালেঞ্জ হবে। দেখেন, ফার্স্ট অফ অল হচ্ছে কি ইনস্টিটিউশনালি যদি আমরা চিন্তা ভাবনা করে দেখি যে হ্যাঁ আনডাউটেডলি বাজেট একটা বড় একটা সেন্সিটিভ একটা টাইম, গভর্নমেন্টের অনেক বড় একটা প্রিপারেশন থাকে যে বাজেটটাকে কীভাবে, বাজেট শুধু করাটা নেই, এক্সিকিউট করা ইটস ভেরি ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ। এবার কামিং ব্যাক টু দ্য স্পেসিফিক পয়েন্ট যে ব্যাংকিং সেক্টর নিয়ে আমাদের জন্য যেটা আমাদের সম্মানিত অতিথি বললো যে নন পারফর্মিং লোন, এটা হচ্ছে কি আমাদের জন্য একটা বার্নিং ইস্যু। আসলে এটা রিকভারির অবস্থাটা কোন দিকে যাবে, আমার মনে হয় যে এই বাজেটের জন্য এটা আবারও একটা সেম চ্যালেঞ্জ থাকবে যে নন পারফর্মিং লোনগুলোকে কীভাবে আপনার রিকভার করা যায়, কী কী স্ট্র্যাটেজিক ওয়েতে। দেখেন, ইটস নট অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট শুধুমাত্র আমি একটা ফর্মুলেট করে দিলাম একটা পলিসি আর আমি এটাতে প্রসিড করানো। আমাদের পলিসিগুলোকে র্যাপিডলি যাতে করে চেঞ্জ করা যেতে পারে, ইমপ্লিমেন্ট করা, যদি বাই এনি চান্স ফেল করে সাথে সাথে যেন করে নেক্সট মানে এটা কি কি পসিবল, এখান থেকে ফেলিয়ারের আমরা লেসনটা কি, আর নেক্সট পলিসিতে এটাকে প্রসিড করা তাড়াতাড়ি। অনেক সময় হয় কি যে পুরো জিনিসটা ওই একটা বছরের এন্ড পর্যন্ত এটাকে রেখে দেওয়া হয়, বাই দ্য ইন দ্য মিন টাইম অনেকে লুপ হোলসগুলোকে বের করে এটাকে এক্সারসাইজ করে। অনেক সময় একটা বিষয় থাকে হচ্ছে কি যে কালো টাকা সাদা করার একটা প্রবণতা থাকে, এটা একটা স্কোপ থাকে, ফাইন, এই জিনিসটা আমার মনে হয় যে ট্যাক্সেশন এবার কিন্তু সেটা নাই যতদূর আমি জানি। দেখেন, এটার প্রপস অ্যান্ড কমস সবসময় ছিল। ইস্যুটা কেন থাকে, ইস্যুটা থাকে হচ্ছে কি যে অলওয়েজ এই জিনিসটাকে আপনার মানে মানুষজনের মধ্যে এটা একটা কনসিয়াসনেস গ্রো করা যে এই টাকাটা কিন্তু ইভেনচুয়ালি কিন্তু এটা ইউজ করা যাবে না, তুমি বাংলাদেশের রেভিনিউতে কন্ট্রিবিউট করো তাহলে হবে। আবারও যদি আমরা যে নন ব্যাংকিং মানে আমরা যদি এবার নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসগুলি দেখি, একটা থট আসলে হচ্ছে গিয়ে মার্জার করে দেওয়া। আমার মনে হয় যে এই একটা জায়গায় আমাদের প্রচুর ব্যাংক হয়ে গেছে আমাদের দেশে, প্রচুর ব্যাংকস, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অনেক, শিডিউল ব্যাংকের পরে যদি আমরা যদি দেখি, এতে প্রবলেমটা যেটা হচ্ছে কি আপনার মার্কেটটা আপনার অনেকটুকু ডাইভার্স হয়ে যাচ্ছে। কেউ দেখা গেছে হচ্ছে এই পার্টিকুলার ব্যাংকে কেউ লোন নর্মালি পেতে পারে না, কথার কথা, সে চিন্তা করে যে আমি যদি লোন পেতে না পারি, ওয়াই নট আই ডু, আমি একটা কয়েকজন ফ্রেন্ডসদেরকে নিয়ে আরও কিছু করে আমি একটা পার্টিকুলার ব্যাংক নিজেই ওপেন করে ফেলি, তারপরে নিজেই সেটাকে একটা টুল হিসেবে ইউজ করে পাবলিকের কাছে টাকা বরিং করে আবার দরকার পড়লে আইপিওতে গেলাম, আইপিও থেকে সেখান থেকে আবার আমি করলাম, হ্যাঁ, এক্সপ্যানশনের কথা বলে, তারপরে সেখান থেকে আবার ওই টাকাগুলোকে আবার ডিপোজিট করা হচ্ছে বিভিন্ন জায়গায়, হ্যাঁ, অনেকজনকে লেন্ড করে সেখান থেকে আবার ফেলিয়ার একটা রেট আসছে। তো এই বাজেটের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে হচ্ছে গিয়ে কীভাবে নন পারফর্মিং লোনগুলোকে অ্যাড্রেস করা যেতে পারে, যাতে করে হচ্ছে গিয়ে যারা তখনকার সময় বোর্ডে ছিল, ভেরি ইম্পর্টেন্টলি যারা বোর্ডে ছিল তাদেরকে এখানে অ্যাকাউন্টেবল করাটা দরকার। কারণ এটা মাত্র আমি এখন দেখছি যে দুর্নীতি দমন কমিশন এটা করছে, বাট বাজেটের একটা পলিসির সাইড থেকে এখানে একটা থাকা উচিত যে না, আমরা সেইভাবে আমরা তাদেরকে, এটা শুধুমাত্র যে একটা কোম্পানি, একটা ব্যাংক, সে দেখা গেছে একটা নন পারফর্মিং লোন, এখন সে লোনটা ডিসবার্স করলো, বাট এটা এখন নন পারফর্মিং হয়ে যাচ্ছে, শুধুমাত্র পার্টিকুলার ব্রাঞ্চ ম্যানেজার অথবা শুধুমাত্র হেড অফিস ক্রেডিট কমিটি, আপনি ইউ আর অ্যাওয়্যার অফ হেড অফিস ক্রেডিট কমিটি পর্যন্ত কনফাইন কেন থাকবে? তখনকার সময় যারা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরস ছিল, একটা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরকে কিন্তু রাখাই হয় যাতে করে সে কিন্তু এই জায়গাগুলোকে এনশিওর করবে যে এখানে যারা বিনিয়োগকারীরা আছে, যারা হচ্ছে কি জেনারেল ডিপোজিটার আছে, তাদের ইন্টারেস্টটাকে প্রোটেক্টেড রাখা। একদিকে তো স্পন্সর শেয়ার হোল্ডাররা চলে গেল যারা ডাইরেক্টর হিসেবে আছে, কিন্তু জেনারেল ইনভেস্টরদের ইন্টারেস্টটা কারা দেখবে? যেখানে কিন্তু বাংলাদেশ ব্যাংকের একজন অফিসার যদি সেখানে যদি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হিসেবে থাকে, ইনফ্যাক্ট অনেকগুলি দেশে যেটা হয় সেটা হচ্ছে এখানে যে স্পন্সর ডাইরেক্টর কেউই থাকে না, পুরো ব্যাংকটাকেই আপনার অপারেশন করে হচ্ছে গিয়ে লিস্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরস। একটা লিস্ট দেওয়া থাকলো যে এই একজন ব্যক্তি, সে একজন রিটায়ার্ড এই অফিসার ছিলেন, হয়তো তার স্কিলস অন অ্যাকাউন্টিং অনেক ভালো, এই একজন সে গত 15 বছর ধরে একটা বড় কোম্পানিতে সিইও হিসেবে পারফর্ম করছে, সে দেখা গেল যে তাকে একটা ভালো একটা স্যালারি দিয়ে তাকে নিয়ে আসলো হচ্ছে যে আপনি এখানে চেয়ারম্যান হচ্ছেন, আপনি এখানে ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছেন। তাহলে যেটা হয় কি তারা তাদের স্কিলসটাকে ইউজ করে। অনেক সময় দেখা একজন স্টিলের বিজনেসম্যান যে দেখে স্টিলের ব্যবসা করছে, সেই ব্যাংকের চেয়ারম্যান হয়ে গেছে। আই এম সরি টু সে, বাট এরকম হয় যে সে দেখছে ব্যাংকের চেয়ারম্যান। একজন দেখা গেছে হচ্ছে কি তার রাইস মিল আছে অনেক বড়, তার মানে অন্য ফুড অ্যান্ড অন্য বেভারেজের দিকে তার অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স আছে, সে দেখা গেছে ব্যাংকের চেয়ারম্যান এমডি হয়ে গেছে। আনফর্চুনেটলি এই ধরনের ইয়াগুলি কিন্তু আপনারা ইভেনচুয়ালি সাস্টেইন করতে পারেন, বিকজ খুব সেন্সিটিভ একটা জায়গা, ব্যাংকিং সেক্টর খুবই সেন্সিটিভ একটা জায়গা, পার্টিকুলারলি আমাদের দেশে যেখানে হচ্ছে গিয়ে আমাদের শেয়ার মার্কেটের থেকে মানুষজনের ব্যাংকে টাকা রাখার প্রবণতা বেশি। মানুষজন কিন্তু শেয়ারকে কিন্তু অনেকভাবে এটাকে জুয়া হিসেবে ট্রিট করে অথবা নট ভেরি সার্টিন মনে করে, সেখান থেকে কিন্তু মানুষজন কিন্তু মনে করেন আমার টাকাটা তাহলে আমি ব্যাংকে রাখি। এখন এই ব্যাংকের উপরে যে স্টিগমা আসতেছে উইথ টাইম, যেখানে নন পারফর্মিং লোন,
টাকা পাওয়া যাচ্ছে না ব্যাংকে টাকা রাখলে, এটিএম বুথে টাকা শূন্য। এই জন্য কিন্তু এখন মানুষজন সবচেয়ে বড় যেটা ভয়, আমার মনে হয় মিডল ক্লাস মানুষজন হয়তো এমনও হতে পারে যে তারা এই ভয়ে যে ব্যাংকে টাকা রাখা সেফ না, শেয়ারে ইনভেস্ট করাটা হচ্ছে না, অন্য কোনো একটা থার্ড অপশনে যদি তখন তারা যাচ্ছে অনেক XYZ এর কাছে যে তারা আরও প্রতারিত হচ্ছে। তা আমার মনে হয় যে ইন অর্ডার টু এনশিওর যে বাংলাদেশের মিডল ক্লাস, আপার মিডল ক্লাস ফ্যামিলিরা প্রোটেক্টেড থাকুক, ব্যাংকিং সেক্টরের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি বেশি আসতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে চলে আসতে চাচ্ছি, যেটা আপনার সহ আলোচক বলছিলেন যে একটি আস্থার সংকটের কথা, সেই সূত্র ধরে আসলে বলতে চাই, এই যে ব্যাংকিং খাতে আসলে মানুষের আসলে কোন জিনিসটা আসলে বেশি চ্যালেঞ্জিং বলে মনে হয়, খেলাপি ঋণ, তারল্য সংকট নাকি আস্থার সংকট? আসলে ব্যাংক মানেই হলো আস্থা। এই দেখেন, আপনি নিশ্চয় হয়তো অগ্রণী ব্যাংকে, জনতা ব্যাংক আছে, একটা ছেলে দেখে শুনতে ভালো না, স্মার্ট না, ঠিক জামা কাপড় পরতে পারে না, আপনি তার কাছে টাকা রাখেন। হ্যাঁ, কিন্তু এটিএন বাংলার এত নাম করা লোক, এমডি বা চেয়ারম্যান অথবা মনে করেন বাইতুল মোকাররমের মধ্যে ইমাম সাহেব, ওনার কাছে কিন্তু কেউ টাকা রাখে না। বাংলাদেশের রাষ্ট্রপতির কাছ থেকে কেউ টাকা রাখে না, চিফ জাস্টিসের কাছে কেউ টাকা রাখে না, রাখে কি অগ্রণী ব্যাংকের বা জনতা ব্যাংকের ছেলেটার কাছে। মানে এই দেশের আইন অথবা মানুষের চিন্তাভাবনা যে আস্থার সৃষ্টি হয়েছে, যে টাকা রাখার জায়গা হলো ব্যাংক, রাষ্ট্রপতি না, চিফ জাস্টিস অথবা বাইতুল মোকাররম বস্তি মানুষ। সেই আস্থাটা যখন নষ্ট হয়ে যায় তখন সব শেষ। তারপরে একটু আগে উনি বলছিলেন যে আমাদের দেশে ব্যাংক বেশি, নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বেশি, বেশি মানে বেশির চেয়েও বেশি। আমি যখন বাংলাদেশ ব্যাংকে ছিলাম, আমরা একসাথে একদিনে 8টা কি 9টা ব্যাংকের লাইসেন্স দিয়েছি। আমি দায়ী এটার জন্য, কারণ আমি ওই বোর্ড মিটিংয়ে ছিলাম। আমি সকালবেলা গভর্নর সাহেবকে বললাম যে আমরা সাধারণ ব্যাংক দিই একটা আর এনআরবি দেই একটা। না না আসলে কী বল, সবগুলি দিতে হবে। মানে সবগুলি দিতে কেমনি চলবেন? তারপর তারা ব্যাংকে বোর্ড মিটিং করলেন বা এসব প্রস্তাব আসবার আগেই গোটা বোর্ড গেলেন অর্থমন্ত্রীর কাছে, তখন আওয়ামী লীগের সময়। অর্থমন্ত্রী বললেন যে এটা পলিটিক্যাল ডিসিশন দিতে হবে। তো এই যে আমি একটু বলছিলাম, আপনি এটার জন্য গার্জিয়ান, আপনার উপর যা সুপার গার্জিয়ান থাকে, আপনার গার্জিয়ানশিপ, আপনার তত্ত্বাবধান সুপারভিশন যাই বলেন, কার্যকর থাকবে না তো। এখন বাংলাদেশ ব্যাংক তার মানে বিশেষজ্ঞ বিশেষ জ্ঞান বুদ্ধি দিয়ে, আইন কানুন দিয়ে তারা ভাবছে এটা দেওয়া ঠিক হবে না। বাংলাদেশ ব্যাংকের উপর যদি কেউ বলে অর্থমন্ত্রী দিতে হবে, বা তার উপর থেকে যদি বলে দিতে হবে, তাইলে তো আপনি সুশাসন, ব্যাংক লাইসেন্সিং ব্যাপারে সুশাসন সঠিকভাবে আমরা কার্যকর করতে পারলাম না। আরেকটা ব্যাপার আছে, সরকারি ব্যাংকের জন্য একরকম ব্যবস্থা, বেসরকারি ব্যাংকের জন্য আরেক রকম ব্যবস্থা। একটু আগে উনি বলছিলেন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরের কথা। বাংলাদেশ ব্যাংক থেকে এখন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর দেওয়া হয় বেসরকারি ব্যাংকে। তো আইন কিন্তু বলে সরকারি ব্যাংকও বাংলাদেশ ব্যাংক ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর দিবে। আপনার তো শুনুনি না এই কথা, কিন্তু এটা কখনো কার্যকর হয় না। তো এভাবেই চলছে। তারপর এটা অবশ্য একটু ডিফারেন্ট যে পৃথিবীর বিভিন্ন দেশে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরই সব কিছু করেন। আর এটা একটা ব্যবসা, ব্যবসা তো করবে তার ম্যানেজমেন্ট টিম, নট দি এমডি বাট নট দি চেয়ারম্যান। চেয়ারম্যান তো এইখানেও 2-1টা ব্যাংক আছে, চেয়ারম্যানের অফিসেই আসে না। আমি একটা ব্যাংকে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর ছিলাম, একদিন দেখি যে চেয়ারম্যান সাহেবের রুমে এই সব চেয়ার টেবিল পাতাম। তো চেয়ারম্যান সাহেবকে বললাম, কী ব্যাপার, আপনি কি ডিসলজড হয়ে গেলেন? মানে আপনার তো চেয়ার টেবিল কিছু নাই। কারণ না, চেয়ারম্যানের অফিস কি দরকার, চেয়ারম্যান আসলে মিটিং করে বাড়ি চলে যাবে, শেষ। আর উনি ব্যাংকটা এরকমভাবে চালাতে চান। আর এখানে অনেক ব্যাংক আছে, এই দেশে অনেক ব্যাংক আছে, আপনারা জানেন। চেয়ারম্যান সাহেব প্রত্যেকদিন অফিসে আসে। চেয়ারম্যান প্রত্যেকদিন অফিসে কী কাজ আমি জানি না। তো অনেক বিস্ময়কর, অনেক মানে কি বলবো, মানে কথাবার্তা আছে, আমাদের দেশেও আছে, অন্যান্য দেশেও আছে। আর এটা তো একটা ব্যবসা, কাজে ব্যবসা, আপনি এটিএন বাংলার খবর পাঠক, আপনি ব্যাংক ব্যবসা করতে পারবেন না এটা কিন্তু না। আপনি ব্যাংক ব্যবসা করতে, আপনার এমডি, আপনার সিইও, আপনার স্টাফ, তারা করবেন। আপনি এটিএন বাংলা থেকে টাকা পয়সা ইনকাম হচ্ছে, আপনি ব্যাংক ব্যবসা করেন, স্টিলের ব্যবসা করেন, তাতে কোনো অসুবিধা নেই, আমি কোনো অসুবিধা দেখি না। আমরা সেই প্রসঙ্গগুলোতে আসব। আস্থার সংকটের কথা আপনি বলেছেন, আস্থা ফেরাতে কি কি করা উচিত সেই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছি। দর্শক, সময় হয়ে গেল ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্টস এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন।
বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ ঢাকা ব্যাংক পিএলসি প্রেজেন্স এটিএন বাংলা বিজনেস অ্যান্ড ফাইন্যান্স অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম বাজেটের পর ব্যাংক খাতে নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে। সাথে আছেন দুজন বিশেষজ্ঞ আলোচক। আপনার কাছে চলে আসতে চাচ্ছি, আস্থাহীনতার একটি প্রসঙ্গ যেহেতু উঠে এসেছে, বলছিলাম বিরতির আগে আস্থা আসলে কিভাবে ফেরানো যায় সেই প্রসঙ্গে কথা বলবো। ব্যাংকিং সেক্টরে আস্থা ফেরানোর উপায় কি হতে পারে? ধন্যবাদ আমাকে প্রশ্ন করার জন্য। প্রথমত আমি ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত থেকে যে উনি এটা মানে একটা ওপেনলি উনি বলেন যে হ্যাঁ ওনার সময় এইভাবে করে একটা দিনে 8টা ব্যাংকে আপনার ওপেনিংয়ের জন্য লাইসেন্স ওনারা দিলেন। উনি ওই বোর্ডের মধ্যে ছিলেন। আর উনি এক্সপ্রেস করলেন ওনার ডিসস্যাটিসফ্যাকশন যে এটা দেওয়াটা তো ঠিক হয় না, বাট তারপরেও তখন তারা দিয়েছেন। তো এটা ইটস রিয়েলি অ্যাপ্রিসিয়েবল যে উনি এটা এভাবে অ্যাডমিট করলেন, ঠিক আছে, ইটস এ ভেরি গুড থিং। আসলে এটাই হচ্ছে একটা প্রগ্রেসিভ ওয়ে। এই যে আস্থার বিষয়টা, এবার এখান থেকে যদি আমরা আসি, আস্থাটা কখন আসবে? আস্থাটা তখনই আসবে যখন রিমার্কেবল কোনো আপনার প্রেসিডেন্স শো করা যাবে যেন এরকম হচ্ছে। আমার কাছে খুব কষ্ট হয় আমি যখন দেখি যে কিছু কিছু ব্যাংকে গ্রাহকরা এসে ব্যাংকের ভিতরে মিছিল করতেছে রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমার টাকা নাই, আমার এটা নেই। এটা খুবই কমন, এটা কমন চিত্র হয়ে যাচ্ছে। এটা একটা ফিয়ার ক্রিয়েট করে, প্যানিক হয়ে যাচ্ছে অনেকগুলি ব্যাংক। তাদের দেখা গেছে হচ্ছে যে আরও এখন তার চেয়ে বড় প্রবলেমটা হচ্ছে ওই দিন আমাকে বলছিল যে অনেক জার্নালিস্টরা তারা যে ব্যাংকের ইয়াদেরকে বলে হচ্ছে যে যদি আমাদেরকে তো না করো তাহলে হয়তো আমি তোমার উপরে নেগেটিভ নিউজ করবো। অনেক সময় এটা একটা ইয়েলো জার্নালিজম যেটাকে বলে। যাই হোক, আবার অনেক সময় দেখা গেছে হচ্ছে ব্যাংকের অবস্থা খারাপ, কিন্তু মানুষজন তো আসলে অডিট রিপোর্ট থেকে পড়ছে না। ইটস অল অ্যাবাউট হচ্ছে আপনার স্পেকুলেট করাটা। তো এখন এখানেই হচ্ছে প্রবলেম যে আপনার যখনই আপনার রিমার্কেবল কিন্তু প্রেসিডেন্স যখন দেখানো যাবে যে সেটা। আরেকটা বিষয় আমার কাছে একটু 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 আমার কাছে ভালো লাগে যে আমরা অনেক সময় দেখি যে যেমন এই বাজেটে খুব সম্ভবত এক্সাইজ ডিউটি, যেটা একটা অ্যামাউন্ট অফ মানি যখন আপনার ক্রস করবে তখন বাংলাদেশ ব্যাংক একটা এক্সাইজ ডিউটি করবে। তো আমার আন্ডারস্ট্যান্ডিং বলে সেটা হচ্ছে এই এক্সাইজ ডিউটির কনসেপ্টটা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান আর হয়তো কোনো একটা কান্ট্রিতে থাকতে পারে। বাট আমি অন্য দেশে যে আমি ব্যাংকিং অ্যাকাউন্টস মেনটেন করি, আমি কিন্তু এই জিনিসটা দেখি না যে এক্সাইজ ডিউটি করে আলাদা করে কিছু একটা আছে। গত বছর পর্যন্ত মানে 3 লাখ টাকার ঊর্ধ্বে গেলে এক্সাইজ, এই বছর যতটুকু বোঝা যাচ্ছে শোনা যাচ্ছে 4 লাখ টাকার ঊর্ধ্বে গেলে এক্সাইজ ডিউটি। আমার কাছে মনে হয় যে আস্থার যে বিষয়টা, আস্থার বিষয় থেকে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে মানুষজনকে এই ধরনের একটা ফ্যাসিলিটি করে দেওয়া যাতে করে সে ব্যাংকে টাকা রাখতে যেন তার জন্য মনে হয় যে না আমি যে টাকাটা রাখছি এটাতে আমার ইন্টারেস্ট আসবে। আমার টাকাটা রাখার পরে যদি আমার টাকা ডিডাক্টেড হবে, এটাতে মানুষদের থেকে রেদার হচ্ছে কি আমার টাকাটা রাখা ভালো, কারণ আমার টাকাটা সেফ থাকছে বাসা থাকার থেকে, আর রেদার আমি আরও এখান থেকে একটা ভালো একটা অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট পাবো। যখনই তার মাথার মধ্যে ঢুকে হচ্ছে গিয়ে একটা ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করে টাকা রাখবো, সেখানে আমার জন্য হচ্ছে গিয়ে ওই ব্যাংকের একটা পার্সোনাল চার্জ থাকে, বছরে 2বার করে কাটবে, সেটা কোয়ার্টারলি যেটাকে বলে তারা। বাংলাদেশ ব্যাংকে একটা এক্সাইজ ডিউটি কাটবে, আবার আমার ট্যাক্সও কাটবে। তো এই 3টা জিনিসের জন্য একটা সাধারণ মানুষ, স্টুডেন্টস হতে পারে, অনেকে মনে করে যে না এতগুলি টাকা চলে যাবে এখান থেকে, হ্যাঁ আবার হচ্ছে গিয়ে টাকাকে ফেরত আসলটাকে আসবে কি আসবে না। তো অনেকে মনে করে এটা থেকে মনে করে যে ঠিক আছে ইটস বেটার এটা আমার বাসায় থাকুক। তো এখানে তখন হচ্ছে গিয়ে যে এটা একটা আমার মনে হয় যে এখানে অনেকজন ডিসইন্টারেস্টেড হয়ে যাচ্ছে। সো এরকম যদি হয় যে এই এক্সাইজ ডিউটি কনসেপ্টটাকে করে দেওয়া অর্থাৎ ব্যাংকসগুলোকে আরও এরকম করে দেওয়া, আমার মনে হয় আমি রিসেন্টলি শুনলাম এরকম কিছু ব্যাংক আছে তাদের হচ্ছে গিয়ে চার্জেস শুধুমাত্র 10 টাকা, কিছু একটা এরকম, আমি নাম বলবো না। আচ্ছা, তো এই ধরনের জিনিস যদি হয় সেটা হয় কি মানুষজন তখন মনে, আরেকটা জিনিস হচ্ছে বেটার ক্যাশলেস পেমেন্টেড মোর। আমার মনে হয় যে আমি শোনা যাচ্ছে যে এখন যে পজ মেশিনে যে পেমেন্টগুলি হবে সেগুলি মরিয়া, এখানে একটা ক্যাশ প্রিন্টিংয়ের একটা বিষয় থাকে। অনেকগুলি দেশে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজগুলি কিন্তু ক্যাশলেস প্রেফার করে। ব্রিটিশ পাউন্ড, একটা পাউন্ড ইজ ভেরি হেভি টু ক্যারি, আর এটার ভেরি এক্সপেন্সিভ টু মেক একটা ব্রিটিশ পাউন্ডকে। কিন্তু ওটা যদি আমি যদি ওই 1 পাউন্ডকে যদি আমি যদি ক্যাশলেস ট্রানজ্যাকশন করি একটা আমার এটিএম কার্ডের মাধ্যমে, হ্যাঁ একটা ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে, এটা মনে হয় যে আমার কাছে মনে হয় যে মানুষজনের উপর একটা ইয়া থাকে যে না আমি একটা আমার ফিজিবিলিটি হচ্ছে আমি আমার পকেটের মধ্যে এতগুলি টাকা না রেখে আমি একটা কার্ডে নিয়ে আসতেছি, টাকাগুলি ব্যাংকে আছে সেফ, পকেটে ক্যারি করতে হচ্ছে না, আবার টাকাটা দিনের শেষে আমি আবার ইন্টারেস্টও পাচ্ছি। তো এই যে আপনার ট্রায়াঙ্গুলার যে একটা বেনিফিশিয়াল একটা জায়গা, এইসব কনসেপ্টগুলোকে যদি মানুষজনকে মোর অ্যান্ড মোর এক্সাইট করা হয়, আমার মনে হয় যে মানুষজনের একটা প্রবণতা বাড়বেই এই জায়গাটাতে আসার। জি, আমরা আশাবাদী সে ব্যাপারে। আপনার কাছে চলে আসতে চাচ্ছি আবুল কাশেম। অনেকগুলো ঝুঁকির কথা আমরা শুনলাম, সেই ঝুঁকিগুলো যদি আমরা পর্যালোচনা করে যদি আমরা বলতে চাই যে 1 বছরে ব্যাংকিং খাতে যদি ঝুঁকির কথা চিন্তা করি, তাহলে বাংলাদেশ আসলে কীরকম ঝুঁকির সম্মুখীন হতে পারে?
আমি প্রথম যে ঝুঁকি বলতে তো আর হিসাব করা যায় না, 13 ঝুঁকি বা 17 ঝুঁকি 18 ঝুঁকি। এই যে মূল বিষয়টা হলো, আপনি যখন একটা ব্যাংকে টাকা জমা রাখবেন, চেক দিলেন, ম্যানেজার সাহেব বললো কি কালকে আসেন। জি। এই যে ম্যানেজার সাহেব বললো কালকে আসেন, আপনি সঙ্গে সঙ্গে কিন্তু আপনার আত্মীয় স্বজন বাংলাদেশের যে যেখানে আছে তাকে বলবেন এই ব্যাংকে টাকা রেখো না। আমি গেছিলাম 10,000 টাকা তুলতে বা 10 লাখ টাকা তুলতে, ম্যানেজার সাহেব বললেন কালকে আসুন। আচ্ছা, আপনি বললেন একটা ব্যাংকের নাম, আপনার আত্মীয় স্বজন আর 2-3টা ব্যাংকের নাম বলবে, এইভাবে আস্থাহীনতাটা আসে। একটা জিনিস আপনারা খেয়াল করেন, এই যে 59% খারাপ লোন আমি বললাম, এটা কিন্তু বদার করে শুধু অ্যাকাউন্টেন্টরা, বিদেশে যারা ব্যবসা করে তারা, তো সাধারণ মানুষ এটা বদার করে। সাধারণ মানুষ চায় যে ব্যাংকে চেক দিলে উনি টাকাটা পাবেন, সময় মতো পাবেন, যত টাকা জমা দিয়েছেন ততই পাবেন। আর এক্সাইজ ডিউটির কথা যেটা বললেন, এটা তো বাংলাদেশ ব্যাংক কিন্তু এটা নেয় না। সরকারের তরফ থেকে বাংলাদেশ ব্যাংক, সরকারের তরফ মানে এনবিআর তরফ থেকে এক্সাইজের টাকাটা কাটে এবং ওদেরকে দিয়ে দেন। আচ্ছা, আর সুদ একমাত্র বাংলাদেশেই ডিপোজিটের উপরে সবচেয়ে বেশি ইন্টারেস্ট দেওয়া হয়। অনেক দেশে তো কাটে তারা, জাপান বা কয়েকটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে টাকা জমা রাখলে ইউ হ্যাভ টু পে মানি টু দি ব্যাংক, যে তোমার টাকাটা নিরাপদে রাখছি। তো ওই সব মানে ক্যাশলেস সোসাইটি, ইউকে পাউন্ড বা ইউকে, ইউএসএ, জাপান, নরওয়ে, ওদের সাথে মিললে চলবে না। আমাদের দেশের মানুষ এখনও অন্যভাবেই চলে। কয়েকজন আমাদের দেশের মানুষ কার্ড ব্যবহার, কার্ড কিন্তু পুরোপুরি ক্যাশলেস এটা বলা যাবে না। দিস হ্যাজ অ্যান অ্যামাউন্ট অফ ক্যাশ, কারণ আপনি টাকাটা রাখলেই এই আপনার কার্ডে মানে লেনদেন করতে পারেন। কাজেই আমাদের দেশের চিন্তাভাবনা, আমাদের দেশের মানুষের সংস্কৃতি, কালচার, বিহেভিয়ার অন্যান্য দেশের মতো না। তো এই কতগুলি দেশীয় বাস্তবতা রয়েছে। আর এখন আমাদের দেশের মানুষ ঘরে টাকা পয়সা রাখে হয়তো, আর ব্যাংকেই রাখেন। যে কয়েকটা ব্যাংক আমাদের সমস্যায় পড়েছে, যেটা এখন সম্মিলিত কি ব্যাংক নামে সার্ভাইভ করার চেষ্টা করছে, এগুলির জন্য আমরাই দায়ী। আমরা দায়ী মানে, আমি যদি এখন বাইরে গিয়ে বলি যে এটিএন বাংলা, এটিএন নিউজ সর্বনাশ, এটা খারাপ ইম্প্যাক্ট আছে। তো এটিএন বাংলা, এটিএন নিউজে নিশ্চয়ই আপনাদের একজন গার্জিয়ান আছেন, বাংলাদেশ সরকার তথ্য মন্ত্রণালয়, তারা যদি বলেন, তথ্যমন্ত্রী বা তথ্য সচিব যদি বলেন, তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলতে শুরু করলেন কি এই ব্যাংক খারাপ। আরে এটা কি বলে কেউ? আচ্ছা, তারপর ধরেন ইসলামী ব্যাংক নিয়ে কয়দিন কী হলো। এইগুলি তো আমাদের সিদ্ধান্তহীনতা, অথবা ভুল সিদ্ধান্ত, অথবা যথেষ্ট হোমওয়ার্ক না করে একটা সিদ্ধান্তের কথা বলে দিলাম, এগুলি খুব ক্ষতিকর। কথাবার্তা তো গভর্নর সাহেবের কথা উচিত সবচেয়ে কম কথাবার্তা বলা। আমি তো বাংলাদেশ ব্যাংকে 40 বছর চাকরি করছি, 76 থেকে 2016 পর্যন্ত। এখনকার গভর্নর সাহেব একটু টেলিভিশন, খবরের কাগজ বাইরে যায়, মানে ওইগুলিতে যান, কথা বলেন। নুরুল ইসলাম দেখছি গভর্নর, জীবন কোন দেখি না ওনাকে বক্তৃতা করছে, বাইরে অনুষ্ঠান যেতেন না। আমাদের এখানে শুরুই হয়েছে এটা না, ইভেন আমাদের যখন খুরশেদ আলম সাহেব গভর্নর ছিলেন, উনি তো কি তথ্য সচিব ছিলেন, তবু উনি প্রেসে যেতেন না। শেখ উত্তাব বক্তামে কেউ গভর্নর ছিল, আপনার চিনেনই না, তার প্রেসে যেতেন না। কিন্তু এখনকার গভর্নর প্রায়ই প্রেসে যান, এটা ভালো না। কারণ এই যে আপনি জিজ্ঞেস করতেছেন আমাকে এটা একবার এরকম জিজ্ঞেস করবেন, আমি উত্তেজিত হয়ে যাবো, কিছু একটা বলে ফেলবেন। এটা তো খবর কাগজের লোক এটাই চায় যে গভর্নরের মুখ দেখবেন বেফাঁস কথাবার্তা আনতে পারে কিনা, এটা তারা কি নিউজের ক্যাপশন করবে বা শিরোনাম করবেন। কাজে আমাদের এসব ব্যাপারে সতর্ক থাকবে। বর্তমান গভর্নর উনি কিন্তু একদম প্রেসে যায় না, একদম যায় না। হয়তো কেউ দাওয়াতলে মানে এফবিসিসিআই বা কি রিপোর্টার্স ফোরামটা ওইগুলোতে যায়, কিন্তু তার বক্তব্য ওইখানে যে কিন্তু পরে রিপোর্টারদের সাথে কথা বলে, সে খুব ভালো লক্ষণ এটা, যে উনি খবর কাগজ বা খবর লোকদের সাথে কথাবার্তা বলে না। কি দরকার বলার? প্রত্যেক দিন তার অ্যাক্টিভিটিস থেকে মানুষ দেখবে, জানবে, শুনবে। কথাবার্তা কম বললে ভালো, আর কি যত কম বলে এতই ভালো। আচ্ছা, তাহলে আপডেটগুলো আসলে আচ্ছা, জানার আর যেটা বলতে চাইছি যে বড় চ্যালেঞ্জ খেলাপি ঋণ আদায় আর লন্ডার্ড মানি আদায়। আপনাদের মতো এরকম একটা টেলিভিশন আমি একবার গেছিলাম, তো তারা জিজ্ঞেস করলো আগের গভর্নর, যে গভর্নর সাহেব তো বলছে যে ডিসেম্বরের মধ্যে টাকা আসবে। তাই আমি বললাম আমি চাই না, উনি কীভাবে বলেছে, নিশ্চয়ই ওনার কাছে কোনো ইঙ্গিত আছে। তো এরকম টকশোটা শেষ হওয়ার পরে রিপোর্টার জিজ্ঞেস করলো, স্যার আপনি তো কথা বলেন কায়দা করে। আমি তো কায়দা করেই বলবো, আমি কি বলবো যে গভর্নর সাহেব আনতে পারবে না, অথবা আমি কি এটা বলবো যে গভর্নর সাহেব আনতে পারবে? আমি জানি আনতে পারবে না, কিন্তু আমি পাবলিকলি এটা বলতে চাই না, বলা ঠিক না আমার। আর উনি পারবে না এটা আমি বলবো না, আর পারবে এটা বলবো না। কারণ এখনও দেখেন কি বলে যে কয়েকটা কমিটি করেছেন,
ওই ইউকেতে লয়ার নিয়োগ করেছেন, বা ওদের সাথে ফাইট করতে হলে আমাদের এরকম লয়ার দরকার, লয়ারকে ঘন্টা প্রতি পেমেন্ট করতে, এত কিছু বলার দরকারটা কি? আমরা ওইখানে এখন ধরেন কি অ্যাসালামের কিছু টাকা মানে বাংলাদেশের কোর্টে রায় হয়েছে, তারা ওইখানে জব্দ করেছে। জব্দ করা মানে কিন্তু নিয়ে আসা না, জব্দ করা মানে উনি এটা ইউজ করতে পারবেন, বিক্রি করতে পারবেন, এটা আইনের ভাষা জব্দ কি। আইন তো আমার দেশে একরকম, জব্দর মানে কনোটেশন একরকম, হয়তো ইউএইতে বা অন্য দেশে আর জব্দ হয়েছে এর মানে কিন্তু আমরা মালিক হয়ে যাই না, বাংলাদেশ গভর্নমেন্ট বা বাংলাদেশ সরকার মালিক হয়ে যায় না, জব্দ করেছে। এখন আরও আইনি প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা জিততে পারি ফাইনালি, তাহলে আনতে পারবো। সময় সাপেক্ষ ব্যাপার, খুব তাড়াতাড়ি আনা যাবে না। কাজে খেলাপি ঋণ এবং ওই যে লন্ডার টাকা দেশে ফিরে নিয়ে আসা, এই দুইটাই তো আমি বড় চ্যালেঞ্জ দেখি এখন ব্যাংকিং সেক্টরে। আচ্ছা, চ্যালেঞ্জের কথা যেরকমটা বলছিলেন, ব্যাংকিং খাতকে টেকসই করার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে? আমার মনে হয় আমরা খুব খুব কোর ইস্যুতে চলে আসছি আমাদের ডিসকাশনে। মিনিমাম যতটুকু কম সম্ভব ব্যাংকসগুলোকে মার্জ করে দেওয়া, সেই কতগুলি ব্যাংকস যেটা দেখা গেছে হচ্ছে গিয়ে ব্যাংক অথবা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস যেটা ভালো করছে না, এটাকে ওয়াইন্ডিং আপের দিকে নিয়ে যাওয়া, অথবা যদি সেটা না হয় অ্যাটলিস্ট মার্জারের দিকে। এতে যেটা হবে কি, মার্কেটে যে আপনার এত ডাইভার্স, এত বিভিন্ন টাইপের ব্যাংক আছে, এতগুলি ব্যাংক, এটা যত কমে যাবে তত যেটা হবে হচ্ছে সেটা হচ্ছে একটা কম্পিটিশনটা একটা সার্টেন লেভেলে চলে আসবে। প্রবলেমটা আমার কাছে যেটা মনে হয়, অথবা আমি যেটা দেখি আমার ক্যারিয়ারের, আমার অ্যাজ আ লিগ্যাল প্রফেশন থেকে আসপেক্ট থেকে আমি যেটা দেখি সেটা হয় যে অনেক সময় দেখা গেছে হচ্ছে কি যে বেশি ব্যাংক হওয়াতে গ্রাহকরা মাঝে মধ্যে কনফিউজ থাকে যে আসলে কি। আর আরেকটা যেটা থাকে হচ্ছে গিয়ে অনেক সময় বরোয়িং আর লেন্ডিংয়ের ইন্টারেস্ট রেটটাও তখন দেখা গেছে এই কম্পিটিশনে সাস্টেইন করার জন্য তারা দেখা গেছে হচ্ছে বিভিন্ন টাইমে বিভিন্ন ধরনের, আচ্ছা ঠিক আছে ওই ব্যাংক যদি দিচ্ছে আমি এই টায়ারের মধ্যে পড়ি, আমি আরও 0.25 বাড়াই দিচ্ছি। অনেক সময় দেখা গেছে হচ্ছে যে ইনফরমেশনসগুলি শেয়ার হয় নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, লিজিং কোম্পানিগুলি, তারা দেখা গেছে ব্যাংকের থেকে বেশি দেওয়া ট্রাই করে। এতে হয় কি, এটা টার্গেটটা থাকে হচ্ছে যে এটা যখন এটা সাস্টেইন করলে তো খুবই ভালো। যদি কেউ যদি বলে যে না আপনাকে লাখে আমি 12% দিব অথবা 13%, 14% দেবো, দিতে পারলে তো ভালো, কনজিউমার পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ভালো। বলতে কমিটমেন্ট করে ফেলছে 12% দিবে, 13% দিবে, আনফর্চুনেটলি দেখা গেছে দিতে পারছে না, তখন কি হয়, ইটস নট দ্য, তখন ওইটার জন্য পুরা অন্য অন্য ইনস্টিটিউশনসও সাফার করে। তো এটার জন্য আমার কাছে মনে হয় যে যত কমে যাবে মার্জার হবে, অ্যাকুইজিশন হবে, যত আপনার ছোট ছোট হয়ে যাবে, বড় ছোট ছোট ব্যাঙ্কগুলোকে মার্জ করে বড় ব্যাংকের সাথে মার্জ করে হবে। যেমন ইন্ডিয়াতে বেশ অনেকগুলি ব্যাংকসগুলি মার্জ হয়েছে একটা সার্টেন টাইমে, সিঙ্গাপুরে হয়েছে, মালয়েশিয়াতে হয়েছে। যখনই এই ধরনের ভালনারেবল অবস্থা চলে আসে তখনই মার্জারের দিকে চলে যায়। ওয়াইন্ডিং আপ একটু অনেক ড্রাস্টিক্যালি হার্শ হয়ে যায়। অনেক সময় দেখা গেছে ওয়াইন্ডিং আপের করতে গিয়ে দেখা গেল হচ্ছে যে এতগুলি একটা গভর্নমেন্টের একটা রেভিনিউ জেনারেট করার মতো একটা স্কোপ থাকে লাইসেন্সিংয়ে, সেটা দেখা গেছে যে সীমিত হয়ে যায়। অনেক সময় দেখা গেছে ওয়াইন্ডিং আপের জন্য অনেক এমপ্লয়িজরা তারাও আপনার সাফার করে, যারা দেখা গেছে অনেক কষ্ট করে এত বছর ধরে ব্যাংকিং সেক্টরে তারা একটা ক্যারিয়ার ফ্লারিশ করেছে। ওয়াইন্ড আপ হয়ে গেলে তখন দেখা যাচ্ছে যে তারা অন্য জায়গায় আর তারা এই উইজডমটা, এই নলেজটাকে তারা এক্সারসাইজ করতে পারে না। তো মার্জার আমার কাছে মনে হয় যে একটা বড় একটা পজিটিভ ওয়ে অফ রিডিউসিং দ্য রিস্ক। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আমাদের আজকের আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। দর্শক আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমরা এই আলোচনায় চেষ্টা করেছি বাজেটের পর ব্যাংক খাতে কি কি চ্যালেঞ্জ দেখা দিতে পারে সেই চ্যালেঞ্জগুলো সম্পর্কে আলোচনা করার জন্য সম্ভাবনার দিকও তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি আমাদের আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি ফাতিহা শাফি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এটিএন বাংলার সাথেই থাকবেন।